সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ফোর্থ লেকচার অফ জিওসি। আজকে আমাদের টপিক হচ্ছে হাইপার কনজুগেশন। ওকে, সো হাইপার কনজুগেশন বেসিক্যালি কি? হাইপার কনজুগেশন হচ্ছে বেসিক্যালি একটা এক্সট্রা টাইপ অফ রেজোনেন্স। ঠিক আছে, যেমন আমি এখনো পর্যন্ত পড়াইনি, কিন্তু রেজোনেন্স অ্যাকচুয়ালি হচ্ছে যে বেসিক্যালি পাই ডোনেশনের মুভমেন্টটাকে আমরা বলি হচ্ছে রেজোনেন্স। ঠিক আছে, যেমন হচ্ছে কোনো একটা কনজুগেশন, লেটস সাপোজ কোনো একটা কনজুগেশন আছে এরকম। সো এই একটা কার্বন, এখানে আমি 4টে কার্বন দেখিয়েছি। সো কনজুগেশনটা কিরকম তোমার আছে, এরকম কনজুগেশন আছে সাপোজ। ঠিক আছে, তাহলে এই যে পাই বন্ডেড ইলেকট্রন ডেনসিটি, সেই পাই বন্ডেড ইলেকট্রন ডেনসিটি তোমার এখানে শিফটেড হয়, আর এই বন্ডেড ডেনসিটিটা, পাই বন্ডেড ইলেকট্রন ডেনসিটিটা এখানে একটা নেগেটিভ চার্জের ফর্মেশন করে। তাহলে আলটিমেটলি কিরকম জিনিসটা হয়, এই 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 হচ্ছে তোমার নেগেটিভ চার্জ, এখানে হয়ে যাবে তোমার ডাবল বন্ড, আর এখান থেকে চলে গেছে মানে এই হচ্ছে তোমার পজিটিভ চার্জ। দ্যাট ইজ দ্য রেজোনেন্স। ঠিক আছে, কিন্তু হাইপার কনজুগেশন, অ্যাকচুয়ালি হাইপার কনজুগেশন এরকম ব্যাপারটা নয়। পাই বন্ডের কোনো গল্পই নেই এখানে, এখানে গল্প হচ্ছে সিগমা বন্ডের। এখানে যদি আমরা হাইপার কনজুগেশন টার্মটাকে একটু ডিভাইড করি, এখানে কি লেখা আছে, হাইপার কনজুগেশন মানে হাইপার, এখান থেকে কি এসেছে মানে এটা দুটো অ্যাকচুয়ালি কি বলবো, দুটো কথা নিয়ে লেখা আছে, সেটা হচ্ছে হাইপার, ঠিক আছে, একটা হচ্ছে হাইপার প্লাস কনজুগেশন। ঠিক আছে, তাহলে হাইপার প্লাস কনজুগেশন মানে কনজুগেশনটা সেটা কিন্তু অতিরিক্ত হাইপার। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে সিগমা বন্ডই পার্টিসিপেট করে নিচ্ছে কিসে, রেজোন্যান্সে। সিগমা বন্ডটাই অ্যাকচুয়ালি কনজুগেশনে পার্টিসিপেট করছে, নাকি তোমার পাই বন্ড। ঠিক আছে, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ হাইপার কনজুগেশন। ঠিক আছে, আশা করছি ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। মানে সিগমা বন্ডের যে রেজোন্যান্স, দ্যাট ইজ কল্ড ইওর হাইপার কনজুগেশন। ঠিক আছে, তাহলে হাইপার কনজুগেশনের করসপন্ডিং আমি দুটো পয়েন্ট লিখেছি, সেই দুটো পয়েন্ট কি? এক নম্বর হচ্ছে ইট ইজ দ্য কনজুগেশন অফ সিগমা বন্ড, তাহলে সিগমা বন্ডের কনজুগেশন, এটা ফার্স্ট পয়েন্ট আমরা বললাম ও ব্যাপারটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা হাইপার কনজুগেশন তাহলে বলবো কাকে, যে ডেফিনিশনটা কি? ডেফিনিশন হচ্ছে এরকম, ডোনেশন অফ সিগমা ইলেকট্রন, মানে সিগমা বন্ডে যে ইলেকট্রনস গুলো আছে সেই ইলেকট্রনস গুলো তোমার কি হবে, ডোনেশন হবে। ঠিক আছে, অফ সিএইচ বন্ড, তাহলে ডোনেশন অফ সিগমা ইলেকট্রন অফ সিএইচ বন্ড, তাহলে সিএইচ বন্ড থাকা কিন্তু তোমার একদম মানে মানে একটা মানে মানে ক্রাইটেরিয়া আর কি, যে ক্রাইটেরিয়া হাইপার কনজুগেশন হওয়ার জন্য তোমার কি দরকার, একটা সিএইচ বন্ড দরকার, বা তার হেভিয়ার যে আইসোটোপস গুলো আছে হাইড্রোজেনের, সেই আইসোটোপস গুলো, যেমন হাইড্রোজেনের আইসোটোপস হচ্ছে ডয়টেরিয়াম, ট্রিটিয়াম, এগুলো এগুলো তোমার কিন্তু লাগবেই লাগবে। মানে একটা সিএইচ বন্ড অথবা তোমার একটা সিটি বন্ড অথবা তোমার একটা সিডি বন্ড, এরকম কিন্তু বন্ডগুলো লাগবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে ডোনেশন অফ সিগমা ইলেকট্রন অফ সিএইচ বন্ড, তাহলে এই যে সিএইচ বন্ড আছে তার যে ইলেকট্রন ডেনসিটিটা আছে, বা সিগমা বন্ডের যে ইলেকট্রন ডেনসিটিটা আছে, সেই ইলেকট্রন ডেনসিটিটা কি হচ্ছে, অফ আলফা কার্বন। অ্যাকচুয়ালি সিএইচ বন্ড তো মলিকিউলের মধ্যে অনেক সিএইচ বন্ডই আছে, তা বলে কি সবাই পার্টিসিপেট করবে হাইপার কনজুগেশনে? অ্যান্সার হচ্ছে না, সবাই পার্টিসিপেট করে না। এখানে তোমার কার্বোক্যাটায়নের রেসপেক্ট, এখানে আমি যেমন কার্বোক্যাটায়নটা ড্র করেছি, এখানে যেমন একটা কি আছে, এখানে একটা অ্যালকিন সিস্টেম আছে, আর এখানে তোমার কি আছে, একটা র্যাডিক্যাল সিস্টেম আছে। সো এই যে কার্বনটা, যার উপরে অ্যাকচুয়ালি র্যাডিক্যালটা বা যার উপরে এই পজিটিভ চার্জটা তোমার হয়ে আছে, তার রেসপেক্টে তোমাকে, তার রেসপেক্টে যে পাশের কার্বনটা থাকে সেটাকে বলা হয় আলফা কার্বন। তো সেই আলফা কার্বনের সাথে যতগুলো হাইড্রোজেন কানেক্ট হয়ে থাকবে, দ্যাট ইজ ইউর আলফা হাইড্রোজেন। তো সেই আলফা হাইড্রোজেন গুলোই কিন্তু তোমার শুধুমাত্র হাইপার কনজুগেশনে টেক পার্ট করবে। ঠিক আছে, তাহলে আমি ডেফিনিশনটা কি একবার বললাম, ডোনেশন অফ সিগমা ইলেকট্রন অফ সিএইচ বন্ড অফ আলফা কার্বন অফ স্যাচুরেটেড কার্বন। স্যাচুরেটেড কার্বন বলতে স্যার, স্যাচুরেটেড কার্বন বলতে তোমার এখানে আমি লিখতে পারি যে sp3 হাইব্রিডাইজড, এটা কিন্তু আগেই ডিসকাস হয়েছিল যে এটা স্যাচুরেটেড কার্বন বলা হয়। আনস্যাচুরেটেডে কিন্তু হাইপার কনজুগেশন এখানে হয় না। ঠিক আছে, এবার সিগমা, এখানে বলা হয়েছে সিএইচ বন্ড, সিএইচ বন্ড শুধু আমরা এখানে বলবো না, এখানে তোমার সিডি বন্ড হতে পারে অথবা তোমার কি হতে পারে, সিটি বন্ড কিন্তু এখানে হতেই পারে। ঠিক আছে, ওকে, মানে হেভিয়ার যে আইসোটোপস গুলো আছে সেগুলো। ওকে, টুয়ার্ডস ক্যাটায়ন, মানে এই যে তোমার ইলেকট্রন ডেনসিটি এটা কোন দিকে মুভ করবে, টুয়ার্ডস ক্যাটায়ন, র্যাডিক্যাল এন্ড পাই বন্ড। তাহলে ক্যাটায়নের দিকে মুভ করতে পারে, র্যাডিক্যালের দিকে মুভ করতে পারে, পাই বন্ডের দিকে মুভ করতে পারে। তাহলে এই যে পুরো কথাটা এখানে লেখা আছে, সেই কথাটা এখানে স্যাটিসফাই হচ্ছে কিনা আমরা একটু দেখি। ঠিক আছে, দেখো প্রথমে এখানে একটা কার্বোক্যাটায়ন, দ্যাট মিন্স এই কার্বনটা যে, এই যে কার্বনটা আছে, এই কার্বনটার উপর একটা পজিটিভ চার্জ তোমার ডেভেলপ হয়ে আছে। ঠিক আছে, তার মানে কার্বোক্যাটায়ন মানে স্যার এখানে কি, কার্বোক্যাটায়ন মানে বেসিক্যালি এখানে একটা ভ্যাকেন্ট তোমার পি অরবিটাল আছে। ঠিক আছে, এখানে র্যাডিক্যাল মানেও তোমার একই ব্যাপার, ভ্যাকেন্ট একটা পি অরবিটাল আছে। ঠিক আছে, সো ভ্যাকেন্ট পি অরবিটালে তোমার পজিটিভ চার্জটা ক্রিয়েট হয়ে বসে আছে, খুব ভালো কথা। এবার হচ্ছে এই, তাহলে এই কার্বনটার রেসপেক্টে পাশে কোন কার্বন অ্যাটাচড হয়ে আছে, স্যার এই কার্বনটা অ্যাটাচড হয়ে আছে, তাহলে এই কি হাইপার কনজুগেশন শো করতে পারবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। কেন?
কারণ এটা হচ্ছে তোমার এইটার রেসপেক্টে পাশের কার্বনই, দ্যাট মিন্স তোমার একটা আলফা কার্বন। তাহলে আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো আছে সেগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন, তাহলে এরা কিন্তু দেখাবে। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে তোমার এই যে কার্বনটা, তাহলে এই কার্বনটা যে যে অ্যাকচুয়ালি টেক পার্ট করছে হাইপার কনজুগেশনে, তার হাইব্রিডাইজেশন কত? তার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। কি করে বুঝলাম স্যার? এখানে আপনি আগের লেকচারেতেই বলে দিয়েছেন যে সিগমা বন্ড প্লাস লোন পেয়ার যদি আমরা মিলিয়ে কত দেখতে পাই? 4, তার মানে sp3। দেখো তো এখানে এখানে লোন পেয়ার নেই, কিন্তু 4টে সিগমা বন্ড আছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। সো লোন পেয়ার 0 প্লাস তোমার সিগমা বন্ড, ঠিক আছে? তাহলে লোন পেয়ার, ঠিক আছে, প্লাস সিগমা বন্ড, ঠিক আছে? তাহলে লোন পেয়ার কত? 0 প্লাস সিগমা বন্ড হচ্ছে তোমার কত? 4টে, ইজ ইকুয়াল টু 4। 4 হলে তোমার কত হয়? sp3 হয়, ঠিক আছে? এটা বলা হয়েছে। তাহলে বেসিক্যালি এর হাইব্রিডাইজেশন কত? sp3। তাহলে প্রত্যেকটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই হচ্ছে। দেখো ডোনেশন অফ সিগমা ইলেকট্রন অফ CH বন্ড, তাহলে এই যে CH বন্ডটা আছে, এই CH এর যে বন্ডের যে দুটো ইলেকট্রন আছে, সেই দুটো ইলেকট্রন কিন্তু এখানে শিফটেড হতে পারে। দুটো ইলেকট্রন কি হতে পারে স্যার? এখানে দুটো ইলেকট্রন কিন্তু এখানে শিফটেড হতে পারে। বোঝা গেল? CH বন্ড অফ আলফা কার্বন, দেখো এটা আলফা কার্বনই, স্যাচুরেটেড কার্বন হতে হবে, স্যাচুরেটেড কার্বনই ক্যাটায়নের দিকে মুভ করছে, ঠিক আছে? তাহলে এখানে এটা হাইপার কনজুগেশন কিন্তু শো করবে, ঠিক আছে? সিমিলারলি তোমার এখানে কি হাইপার কনজুগেশন হবে? অ্যানসার হচ্ছে হ্যাঁ হবে। কেন? কারণ এখানে ভ্যাকেন্ট p অরবিটাল তোমার এখানে প্রেজেন্ট আছে। এটা কি? এটা হচ্ছে ভ্যাকেন্ট, এটা তোমার কি ভ্যাকেন্ট, এটা হচ্ছে p অরবিটাল, ঠিক আছে? ভ্যাকেন্ট p অরবিটাল। তাহলে ভ্যাকেন্ট p অরবিটালেতে কি হতে পারে? দেখো এই যে CH বন্ডটা আছে, এই CH বন্ডের ইলেকট্রন ডেনসিটি, দেখো এখানে একটা র্যাডিক্যাল, তাহলে কটা ইলেকট্রনের রিকোয়ারমেন্ট? একটা ইলেকট্রনের। কেন? কারণ একটা ইলেকট্রন এখান থেকে যদি পায়, তাহলে এখানে কিন্তু একটা ডাবল বন্ডের ফর্মেশন করতে পারে, ঠিক আছে? তাহলে তোমার এখান থেকে এই একটা ইলেকট্রন এলো, আর এই তোমার যে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি আছে, সেই ইলেকট্রনটা এখানে এসে এইভাবে কাপল হচ্ছে, ঠিক আছে? আর একটা ইলেকট্রন কি এখান থেকে এই হাইড্রোজেনটা নিয়ে বেরোবে, আলটিমেটলি এখান থেকে H ডটের ফর্মেশন হবে। H ডট প্লাস তুমি এখানে লিখে দিতে পারো যেটা তোমার ফর্মেশন হচ্ছে, মানে বেসিক্যালি CH2 ডাবল বন্ড, এখানে তোমার কত হবে? CH2, ঠিক আছে? এরকম ফর্মেশন হবে। আচ্ছা স্যার, এখানে একটা কোশ্চেন আছে যে এখান থেকে স্যার এই যে বন্ডের ইলেকট্রন ডেনসিটিটা, এখানে তো দুটো ইলেকট্রন আছে, তাহলে এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন আবার মানে রিকাপল করে যেতে পারে না? অ্যানসার হচ্ছে হ্যাঁ, তোমার রিকাপল করতেই পারে। দিয়ে কিসের ফর্মেশন করবে? দিয়ে তোমার এখানে রিভার্সিবল রিঅ্যাকশন করতেই পারে, কোনো ব্যাপার নেই। সিমিলারলি তোমার ওই কার্বোক্যাটায়নটার ক্ষেত্রেও হবে। সিমিলারলি তোমার দেখো এখানে এই যে এখানে অ্যাকচুয়ালি এই যে মানে এখানে কোন অরবিটাল? দেখো C ডাবল বন্ড C আছে, মানে অ্যালকিন। অ্যালকিন যদি থাকে তাহলে অ্যালকিনের কি আছে? অ্যালকিনের বেসিক্যালি এটা তো বন্ডিং মলিকুলার অরবিটাল, তাহলে বন্ডিং মলিকুলার অরবিটালের করসপন্ডিং একটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল থাকবে। তাহলে পাই বন্ডিং এর করসপন্ডিং অ্যান্টি বন্ডিং কি? পাই স্টার। তাহলে বেসিক্যালি পাই স্টার হচ্ছে তোমার লুমো, লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটালেতে কি হবে? এই ইলেকট্রনটা তোমার দুটো ইলেকট্রন কিন্তু ট্রান্সফার হবে, ঠিক আছে? এই বন্ডের ডেনসিটি এখানে, এইটা তোমার এখানে এরকম, ঠিক আছে? সো আলটিমেটলি আমি কি বলতে চাইছি, এই হচ্ছে তোমার হাইপার কনজুগেশন, ঠিক আছে? আশা করছি ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। এবার হাইপার কনজুগেশনটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা বুঝলাম। এবার নেক্সট আমাদের টপিক হবে হচ্ছে যে এর অ্যাপ্লিকেশন পার্টগুলো, আমাদের অ্যাপ্লিকেশনস গুলোকে আমাদের কিন্তু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এর এই চারটে অ্যাকচুয়ালি স্টেবিলিটি এখানে, মানে চারটে ইন্টারমিডিয়েটের, চারটে নয় অ্যাকচুয়ালি তিনটি ইন্টারমিডিয়েটের স্টেবিলিটি আমরা এখানে আলোচনা করি, ঠিক আছে? ইন্টারমিডিয়েট অ্যাকচুয়ালি দুটোই আছে এখানে, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, স্টেবিলিটি অফ র্যাডিক্যাল, স্টেবিলিটি অফ অ্যালকেনটা আমরা এখানে একটু দেখব। আর স্টেবিলিটি অফ অ্যালকেনের করসপন্ডিং যে হিট অফ হাইড্রোজেনেশন আছে, যেখান থেকে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন্স গুলো ফ্রেম হয়, সেটা আমরা একটু এখানে দেখব, ঠিক আছে? হিট অফ হাইড্রোজেনেশনটা আমরা দেখব। সো তার আগে এখানে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি কোনটা, এখানে একটা ফার্স্ট কোশ্চেন আমি তুলেছি, সেই ফার্স্ট কোশ্চেনটা কি বলা হচ্ছে? ফার্স্ট কোশ্চেনটা তোমাকে এরকম বলা হয়েছে যে কোনটা তোমার হাইপার কনজুগেশন এফেক্টটা শো করবে। তো কোনটা শো করবে? তো প্রথম কি কি কন্ডিশন ছিল? ফার্স্ট কন্ডিশন হচ্ছে স্যাচুরেটেড হতে হবে, মানে যে হাইড্রোজেনটা, দেখো এই হাইড্রোজেনটা কি শো করবে, কারণ কার্বোক্যাটায়ন আছে, এটাও বেসিক্যালি একটা কার্বোক্যাটায়ন, এখানেও কার্বোক্যাটায়ন, এখানেও কার্বোক্যাটায়ন, তাহলে তার সাথে ডাইরেক্টলি যে অ্যাটম গুলো কানেক্ট হয়ে আছে সেগুলো তার আলফা পজিশন, আলফা পজিশন, আলফা পজিশন, এখানে এটা আলফা পজিশন, ঠিক আছে? সো প্রথমে তোমাকে দেখতে হবে যে পার্টিকুলারলি CH বন্ড আছে কিনা, কারণ CH বন্ড থাকতেই হবে, বা হাইড্রোজেন থাকতে পারে, হাইড্রোজেনের জায়গায় ডয়ট্রিয়াম থাকতে পারে, অথবা ট্রিটিয়াম থাকতে পারে, কিন্তু CH বন্ড বা CD বন্ড বা CT বন্ড এরকম থাকতে হবে, মানে কার্বনের সাথে বন্ডটা থাকা ম্যান্ডেটরি। তাহলে এটা তো অক্সিজেন আছে, তাহলে এটা তোমার অ্যান্সার হবে না। এখানে তোমার কি আছে? নাইট্রোজেন আছে, এটাও বেসিক্যালি অ্যান্সার হবে না, মানে এই হাইড্রোজেনটা কিন্তু হাইপার কনজুগেশন এফেক্ট শো করবে না, এই হাইড্রোজেনটাও কিন্তু হাইপার কনজুগেশন এফেক্ট কিন্তু শো করবে না, ঠিক আছে? কিন্তু এখানে দেখো, এখানে তো স্যার কার্বনই আছে, CH বন্ডই আছে, কিন্তু প্রবলেমটা এটা যে এটা কিন্তু স্যাচুরেটেড না। এটা কি বেসিক্যালি দেখো, একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, এটা তো পাই বন্ড, পাই বন্ডটাকে আমরা কাউন্ট করি না। সিগমা বন্ড কটা? তিনটে, তাহলে 3 মানে বেসিক্যালি এটা হয়ে গেছে sp2, তাহলে স্যাচুরেটেড নয়। তাহলে এটা যেহেতু এটা স্যাচুরেটেড সিস্টেম নয়, তাহলে কিন্তু এটা হাইপার কনজুগেশন এফেক্ট কিন্তু তোমার শো করবে না। তাহলে আলটিমেটলি
এটা কি শো করবে? লাস্ট তোমার এটাই পড়ে থাকছে, এটাও শো করলো না, লাস্ট তোমার এটাই পড়ে থাকছে। সো এখানে সিএইচ বন্ড তো অবশ্যই আছে, ঠিক আছে, সিএইচ বন্ড আছে। স্যাচুরেটেড, ইয়েস, তিনটে হাইড্রোজেনের যে বন্ড আছে, তিনটে সিগমা বন্ড আর এটা একটা বন্ড, মোট চারটে বন্ড, তার মানে sp3 হাইব্রিডাইজড, হ্যাঁ স্যাচুরেটেড। সিএইচ বন্ড প্রেজেন্ট, স্যাচুরেটেড, এবং এটা কি আলফা পজিশন, দেখো কার্বোকাটায়নের রেসপেক্টে এটা তোমার আলফা পজিশন, তাহলে বেসিক্যালি সব কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। সো এইটা তোমার কি হবে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, নেক্সট তোমাকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, এইটা এইটা এইটা, এই তিনটের মধ্যে বলছে যে কোনটা অ্যাকচুয়ালি হাইপার কনজুগেশন এফেক্ট তোমার বেশি করে দেখাবে। এবং তুমি এটা মাথায় রাখবে যে আমরা এখনো পর্যন্ত ইন্ডাকটিভ এফেক্টটা আগে আলোচনা করেছি, ঠিক আছে, ইন্ডাকটিভ এফেক্ট আমরা পার্ট 2 এবং পার্ট 3 এতে আমরা আলোচনা করেছি। সো ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু মানে কি বলবো, অনেকটা মানে কম এফেক্টিভ আর কি, ঠিক আছে। মানে হাইপার কনজুগেশনের এফেক্টটা কিন্তু তোমার হাই, মানে পাওয়ার কারের বেশি। পাওয়ার যদি তোমাকে দুজনের মধ্যে কম্পেয়ার করতে হয় যে হাইপার কনজুগেশন আর তোমার ইন্ডাকটিভ এফেক্ট, তো এর মধ্যে কার বেশি হয়, অ্যাকচুয়ালি হাইপার কনজুগেশনের বেশি হয়, ঠিক আছে। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে যে হাইপার কনজুগেশনের কিন্তু এফেক্টটা বেশি, ঠিক আছে। ওকে, এবার এটা আমার মাথায় এলো বলে আমি ব্যাপারটা বলে দিলাম। আমরা যাই, এই কোশ্চেনটা কি বলা হয়েছে, এই কোশ্চেনে তোমাকে এরকম বলা হয়েছে যে কোনটা তোমার অ্যাকচুয়ালি হাইপার কনজুগেশন এফেক্টটা তাড়াতাড়ি দেখাবে, মানে ফাস্টার রেটে কোনটা দেখাবে, বা অ্যাকচুয়ালি রেটটা, এদের মধ্যে রেটের অর্ডারটা চেয়েছে, তাহলে কি করে দেবো। সো রেটের অর্ডার তোমাকে দেখতে গেলে দেখো এরকম করে দেখতে হয় যে এখানে হচ্ছে এটা CH3 হবে, সরি এটা CH3 হবে, তাহলে CH3 CD3 CT3, তাহলে আমরা অলরেডি এর আগে ডিসকাস করেছি যে CH বন্ডটা তোমার অনেকটা লম্বা, ঠিক আছে, মানে লেন্থটা অনেকটা হাই, তারপর হচ্ছে তোমার CD বন্ড, আর লাস্টে তোমার হচ্ছে CT বন্ড, আলটিমেটলি অনেকটা ছোট, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, এই যে সিগমা বন্ডের ইলেকট্রন ডেনসিটি অফ CH বন্ড অথবা CD বন্ড অথবা তোমার CT বন্ড, এই বন্ডটা অ্যাকচুয়ালি ক্লিভ করছে। তাহলে যে বন্ডটার আজকে লেন্থ বেশি তার বন্ডের স্ট্রেংথটা কিন্তু খুব কম, তাহলে বন্ডের লেন্থটা তোমার অনেক বেশি, মানে বন্ডের স্ট্রেংথটা অনেকটা কম, মানে ইজিলি ব্রেকেবল বন্ড। তাহলে কোনটা স্যার ইজিলি ব্রেকেবল বন্ড, CH বন্ডটা, তাহলে এটা সহজে ডিসোসিয়েট করে H+ টাকে বাইরে বার করে দেবে, ঠিক আছে। তাহলে তুমি কি বলতে পারবে যে প্লাস আই এর এফেক্ট তোমার কিরকম হবে, CH3 সবথেকে বেশি হবে, তারপর হচ্ছে CD3 হবে, তারপর হচ্ছে CT3। কিন্তু আমরা কিন্তু ইন্ডাকটিভে কি বলেছিলাম, ইন্ডাকটিভে এরকম বলা হয়েছিল যে এখানে তোমার অনেকটা ট্রাভেল করতে হবে ইলেকট্রনগুলোকে, এখানে লেস মানে অনেকটা কম, মানে বন্ডের লেন্থটা তোমার মডারেট, কিন্তু এখানে বন্ডের লেন্থটা সবথেকে ছোট, যার জন্য কি এখানে কম টাইম লাগবে ট্রাভেল করতে, তাহলে এর ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু হাই ছিল। তাহলে আমরা যদি ইন্ডাকটিভের রেসপেক্টে দেখি, তাহলে ইন্ডাকটিভের রেসপেক্টে অর্ডারটা কিরকম হবে, ইন্ডাকটিভের রেসপেক্টে অর্ডার হবে CT3, তারপর হবে তোমার হচ্ছে CD3, তারপর হচ্ছে তোমার CH3, ঠিক আছে। কিন্তু এটাকেই যদি আমরা ইন টার্মস অফ হাইপার কনজুগেশন বলি, ঠিক আছে, হাইপার কনজুগেশনে কিরকম হবে, হাইপার কনজুগেশনে তোমার এরকম হবে যে অ্যাকচুয়ালি কোন বন্ডটা তাহলে ইজিলি ব্রেক হবে, এই বন্ডটা, তাহলে যেহেতু ইজিলি ব্রেক হবে তাহলে এইটা হাইপার কনজুগেশন এফেক্ট বেশি করে দেখাবে, ঠিক আছে। তাহলে এটা উল্টো অর্ডার হবে, CH3, তারপর হচ্ছে তোমার CD3, তারপর হচ্ছে তোমার CT3, হয়ে গেল। এবার স্যার এখানে যদি কোনো জায়গায় কম্পারিজন চলে আসে, আমি এটা পরেই অ্যাকচুয়ালি কোশ্চেনে ঢুকবো, বা শেষের দিকে করবো একদম কোশ্চেনটা, যেখানে হাইপার কনজুগেশন আর ইন্ডাকটিভ তোমার দুটোকেই দেখতে হবে। তাহলে কোন, আমি মাত্র একটু আগে বলে দিলাম যে এখানে কিন্তু ইন্ডাকটিভের এফেক্টটা কম, ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে লিস্ট এফেক্টিভ, হাইপার কনজুগেশন তার থেকে কিন্তু বেশি এফেক্টিভ, ঠিক আছে। তো হাইপার কনজুগেশন এফেক্টটা কিন্তু তোমাকে এখানে দেখতে হবে, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে হাইপার কনজুগেশন এফেক্ট মানে অর্ডারটা কিরকম হবে, হাইপার কনজুগেশনের এটা হবে, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো এখানে কিছু কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমি দিয়েছি, তাহলে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নটা আমাদের এখানেই ডিল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নটার মধ্যে তোমাকে কি কি বলতে হবে, দেখো স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের মধ্যে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে যত তোমার নাম্বার অফ আলফা হাইড্রোজেন, তত তোমার কি হবে, যত বেশি সংখ্যক তোমার আলফা হাইড্রোজেন বা নাম্বার অফ আলফা হাইড্রোজেন তোমার যত হাই হবে, তত হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার অ্যাকচুয়ালি তোমার বেশি হবে। এবার যত হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার তোমার হাই, তত কি হবে, যত হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার তোমার এখানে হাই হবে, তত এই কার্বোক্যাটায়নটা বেশি করে স্টেবিলাইজড হবে। কি বললাম, আমি বললাম যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ডিপেন্ড করছে কিসের উপর, নাম্বার অফ আলফা হাইড্রোজেনের উপর, ঠিক আছে। আমি অলরেডি দেখো তুমি এটাকে প্লাস আই এর এফেক্টেও মানে ইন্ডাকটিভের রেসপেক্টেও এক্সপ্লেইন করতে পারো, ঠিক আছে, CH3 CH3 CH3, ঠিক আছে। এখানে তিনটে মিথাইল গ্রুপের প্লাস আই সবথেকে বেশি স্টেবিলাইজড, তারপর এখানে দুটো মিথাইল লিস্ট স্টেবিলাইজড, মানে এর থেকে অন্তত লিস্ট স্টেবিলাইজড, আর এখানে একটা মিথাইল গ্রুপ আরো কম স্টেবিলাইজড, আর এখানে কোনো মিথাইল গ্রুপই নেই, সবথেকে কম স্টেবিলাইজড, তুমি এটা বলতেই পারো। কিন্তু তোমাকে এটা মানে শুধু ওই ইন্ডাকটিভের রেসপেক্টে তুমি যদি লেখো তাহলে কোশ্চেনে তোমাকে ফুল মার্কস দেওয়া হবে না, ঠিক আছে, তোমাকে দুটো পয়েন্টে লিখতে হবে, একটা হচ্ছে প্লাস আই
মানে তোমার ইন্ডাকটিভ এফেক্ট আর একটা হচ্ছে হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন কি বলে? হাইপার কনজুগেশন এরকম বলে যে যত এই কার্বোকাটায়নটার রেসপেক্টে নাম্বার অফ আলফা কার্বন তোমার কটা, তিনটে, তাহলে নাম্বার অফ আলফা কার্বনে যতগুলো নাম্বার অফ আলফা হাইড্রোজেন বা নাম্বার অফ আলফা হাইড্রোজেন তোমার এখানে যত বেশি হবে তত তোমার হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার বেশি। যত হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার তোমার এখানে বেশি তত তুমি কি বলতে পারো, যত হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার তোমার হাই তাহলে তত ওই যে ক্যাটায়নটা সেটা বেশি করে স্টেবিলাইজড। বোঝা গেল? তাহলে এখানে নাম্বার অফ আলফা কার্বন কটা, তিনটে, কারণ এটা এটার সাথে ডাইরেক্টলি অ্যাকচুয়ালি কার্বনটা কানেক্ট হয়েছে। তাহলে এটা আলফা কার্বন, এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন, তিনটে আলফা কার্বন, তার সাথে কটা করে হাইড্রোজেন আছে, তিনটে হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন, মোট কটা, নটা। তাহলে এখানে কটা, নটা আলফা হাইড্রোজেন এখানে আছে। এখানে হচ্ছে 3 আর 3 ছটা আলফা হাইড্রোজেন, এখানে হচ্ছে তিনটে আলফা হাইড্রোজেন, এখানে তোমার 0খানা আলফা হাইড্রোজেন। ঠিক আছে? তাহলে স্টেবিলিটি অর্ডার কিরকম হবে, এটা সব থেকে বেশি, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। ওকে, ক্লিয়ার হলো? দেখো সিমিলারলি এখানে তোমার কার্বোকাটায়ন স্টেবিলিটি ওটাই দেখতে হয়, কি দেখতে হয়, নাম্বার অফ আলফা হাইড্রোজেন খালি কাউন্ট করা জাস্ট, আর কিছু নয়। ঠিক আছে? দেখো এখানে এইটার রেসপেক্টে এটা তোমার আলফা কার্বন ডাইরেক্টলি অ্যাটাচড হয়ে আছে, আর এইটা তোমার আলফা কার্বন। তাহলে অ্যাকচুয়ালি এখানে কটা হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন আছে, আর এখানে তোমার কটা হাইড্রোজেন আছে, একটা, তিনটে। তাহলে আলটিমেটলি কটা হাইড্রোজেন এখানে, আলফা হাইড্রোজেন তিনটে। এখানে এই পজিটিভ চার্জের রেসপেক্টে তুমি যদি দেখো তাহলে কি হবে, এই দুটো হাইড্রোজেন এখানে আছে, আর এখানে তোমার এই দুটো হাইড্রোজেন। ঠিক আছে? তো আলটিমেটলি কটা হলো এখানে, চারটে আলফা হাইড্রোজেন। আর এখানে কত, দেখো এখানে এইটার সাথে ডাইরেক্টলি এই কার্বনটা কানেক্ট হয়েছে যেখানে দুটো হাইড্রোজেন আছে। ঠিক আছে? এই কার্বনটার সাথে এইটা ডাইরেক্টলি কানেক্ট হয়েছে, মানে এগুলো আলফা কার্বন। ঠিক আছে? দুটো হাইড্রোজেন আছে, আর এটার সাথে এটা তোমার কানেক্ট হয়েছে, মানে এখানে তিনটে আছে, 3 4 5 6 7, সাতটা আলফা হাইড্রোজেন। তাহলে সাতটা সবথেকে বেশি স্টেবিলাইজ, তারপর চারটে, তারপর তিনটে। তাহলে স্টেবিলিটি অর্ডার এটা গ্রেটার দেন এটা, গ্রেটার দেন এটা। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেল? নেক্সট তোমার হচ্ছে এই কোশ্চেনটা। দেখো এখানে তোমাকে আলফা হাইড্রোজেন সেই একই কাউন্ট করতে হবে। এখানে তোমার কটা আছে, দুটো হাইড্রোজেন। এখানে তোমার এইটার রেসপেক্টে এটা আলফা কার্বন, তাহলে দুটো আলফা হাইড্রোজেন, আর এখানে রেসপেক্টে এই দুটো মানে আলফা হাইড্রোজেন। 1 2 3 4 5 6, ছটা আলফা হাইড্রোজেন। এখানে কত দেখো, তাহলে এইটার রেসপেক্টে এই একটা আলফা হাইড্রোজেন আছে, এই একটা আলফা কার্বন, এখানে কটা হাইড্রোজেন আছে, তিনটে হাইড্রোজেন আছে। ঠিক আছে? সো আলটিমেটলি 3 আর 1 4, চারটে। আর এখানে তোমার কত, এখানে 0খানা আলফা হাইড্রোজেন। সো বেসিক্যালি এটা গ্রেটার দেন এটা, গ্রেটার দেন তোমার এটা হবে। ঠিক আছে? দেখো এটার এক্সপ্লেনেশনে আমরা কি করে যাব, এখানে কটা আলফা হাইড্রোজেন আছে দেখে নিই। তাহলে এইটার রেসপেক্টে দেখো, এইটা হচ্ছে কার্বনটা, কার্বনটার রেসপেক্টে এইটা হচ্ছে আলফা কার্বন, এইটা হচ্ছে আলফা কার্বন, এবং এইটা হচ্ছে আলফা কার্বন। ডাইরেক্টলি অ্যাটাচড হয়েছে যে কার্বনগুলো, সেগুলোকে বলা হয় আলফা কার্বন। ঠিক আছে? তাহলে এখানে কটা আলফা হাইড্রোজেন, সে দুটো। এখানে কটা, দুটো। আর এখানে তোমার কটা হয়ে আছে, এখানে তিনটে অ্যাকচুয়ালি বন্ড হয়ে আছে, তাহলে একটা হাইড্রোজেন আছে। তাহলে 1 2 3 4 5টা। ঠিক আছে? 5টা আলফা হাইড্রোজেন। এখানে কটা দেখো, এইটার রেসপেক্টে তোমার এইটা হচ্ছে আলফা কার্বন, কোনো আলফা হাইড্রোজেনই নেই কারণ চারটে বন্ড হয়ে আছে। আর এখানে তোমার দুটো হাইড্রোজেন। ঠিক আছে? তাহলে আলটিমেটলি কত হলো, দুটো। আর এখানে কত হচ্ছে দেখো, এইটা আর এইটার রেসপেক্টে কত হবে, একটা, দুটো, এইটার রেসপেক্টে এখানে মোট একটা। তাহলে 1 2, আচ্ছা, তাহলে 1 2 3, তিনটে। তাহলে আলটিমেটলি কিরকম হচ্ছে ব্যাপারটা, এটা যদি A হয়, এটা যদি তোমার B হয়, আর এটা যদি C হয়, তাহলে কার্বোকাটায়নের স্টেবিলিটি কোনটার হাই, কার্বোকাটায়নের স্টেবিলিটি A এর সবথেকে বেশি, তারপর হচ্ছে তোমার C এর, তারপর হচ্ছে B এর। এবার আমরা স্টেবিলিটি অফ কার্বোকাটায়নটা ডিল করে নিলাম। এবার হচ্ছে স্টেবিলিটি অফ র্যাডিক্যালে কিন্তু আমরা যাব, আর আমরা স্টেবিলিটি অফ অ্যালকেনে তারপর কিন্তু যাব। ঠিক আছে? দেখো নেক্সট হচ্ছে স্টেবিলিটি অফ র্যাডিক্যাল। এবার স্টেবিলিটি অফ র্যাডিক্যালের মধ্যে ওই একই ব্যাপার, স্টেবিলিটি অফ র্যাডিক্যালটাও আমরা অ্যাকচুয়ালি আলোচনা করি কিসের বেসিসের উপর, নাম্বার অফ আলফা হাইড্রোজেনের উপর। ঠিক আছে? যত তোমার নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি, তত তোমার স্টেবিলিটি অফ র্যাডিক্যাল তত হয়। ঠিক আছে? তাহলে এখানে কটা, 3 3 6 3 9, নটা আলফা হাইড্রোজেন আছে। এখানে কটা, 3 3 6টা। ঠিক আছে? আর এখানে হচ্ছে তিনটে। সো আলটিমেটলি স্টেবিলিটি অর্ডার যেমন কার্বোকাটায়নে হয় সেরকমই হলো। ঠিক আছে? এখানে হচ্ছে স্টেবিলিটি অফ অ্যালকেন, এখানেও সিমিলার একই ব্যাপার। স্টেবিলিটি অফ অ্যালকেনেও তোমাকে কি করতে হয়, নাম্বার অফ আলফা হাইড্রোজেনটা কাউন্ট করতে হয়। কত স্যার নাম্বার অফ আলফা হাইড্রোজেন, দেখো এই C ডবল বন্ড C এর রেসপেক্টে এইগুলো হচ্ছে আলফা কার্বন, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন। তাহলে 3 আর 3 6, 7 8 9 10 11 12, 12টা আলফা হাইড্রোজেন। এখানে কত হচ্ছে, 3 আর 3 6 আর 3 9। ঠিক আছে? এখানে কটা, এখানে তোমার আলটিমেটলি কটা, 3 আর 3 6টা, 6টা আলফা হাইড্রোজেন আছে। তাহলে এখানে হচ্ছে 6টা, এখানেও তো স্যার 6টা। তাহলে এদের দুজনের মধ্যে কম্পারিজন কি করে করব সেটা নিয়ে আসছে, আর এখানে 0খানা আলফা হাইড্রোজেন। ঠিক আছে? সো আলটিমেটলি 12 গ্রেটার দেন 9, এটা তো আমরা বুঝলাম। ঠিক আছে? নাম্বার অফ আলফা হাইড্রোজেনের বেসিসে আমরা বললাম, কিন্তু এই দুটোর মধ্যে আলোচনায় কি করে আসবো, দেখো ট্রান্স, এটা হচ্ছে বেসিক্যালি ট্রান্স। ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে সিজ, মানে সিজ মানে হচ্ছে একই ডাইরেকশনে আছে, ট্রান্স মানে তোমার অপোজিট ডাইরেকশনে আছে। ঠিক আছে? এবার এই যে সিজ হওয়াতে কি হচ্ছে ব্যাপারটা, সিজ হওয়াতে তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এদের মধ্যে, এই দুটো মিথাইল গ্রুপের মধ্যে কি হচ্ছে, স্টেডিং রিপালশন হচ্ছে, যার জন্য কি হচ্ছে, একটা মানে কি বলবো, নন প্ল্যানার বিহেভিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো নন প্ল্যানার হয়ে যাওয়ার জন্য এটা আনস্টেবিলিটি ফিল করছে, কিন্তু এটা এর থেকে মোর স্টেবল। তাহলে এটা গ্রেটার দেন এটা, গ্রেটার দেন এটা, গ্রেটার দেন, এখানে তো কোনো আলফা হাইড্রোজেন নেই, দ্যাটস ওয়াই পুরো ট্রেন্ডটা এরকম করে চললো। ঠিক আছে? এখানে তোমাকে একই ব্যাপার, আলফা হাইড্রোজেন কাউন্ট করতে হবে। তাহলে বেসিক্যালি এখানে দুটো আলফা হাইড্রোজেন, আর এখানে তোমার কটা, দুটো আলফা হাইড্রোজেন। ঠিক আছে? সো আলটিমেটলি কটা আলফা হাইড্রোজেন, চারটে। এখানে তোমার চারটে আলফা হাইড্রোজেন, এখানে তোমার চারটে আলফা হাইড্রোজেন। এখানে কটা স্যার, 3
দেখো এটা হচ্ছে আলফা কার্বন, এইটা হচ্ছে তোমার কি এখানে দুটো আছে আর এখানে তোমার দুটো আলফা হাইড্রোজেন আছে, ঠিক আছে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, আর এটা ডাইরেক্ট কানেক্ট হয়ে আছে, তাহলে তিনটে, 3 4 5 6 7, সাতটা আলফা হাইড্রোজেন। তারপর হচ্ছে তোমার কত, দেখো এখানে এখানে হচ্ছে 3 3 6 7 8 9 10, আলটিমেটলি 10টা, তাহলে 10টা তারপর 7টা তারপর 4টে, অর্ডারটা এরকম চলবে, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে, নেক্সট দেখো এই যে সি ডবল বন্ড সি আছে, তার রেসপেক্টে তোমার আলফা কার্বন হচ্ছে এইটা, এখানে একটা আলফা হাইড্রোজেন জাস্ট আছে, তাহলে 1 আলফা হাইড্রোজেন, ঠিক আছে। এখানে কটা, এখানে দেখো এখানে তো মানে সি ডবল বন্ড সি এর রেসপেক্টে এইটা হচ্ছে তোমার আলফা কার্বন, তাহলে এখানে দুটো আলফা হাইড্রোজেন আর এখানে তোমার হচ্ছে দুটো আলফা হাইড্রোজেন, ঠিক আছে। আর এখানে সাথে ডাইরেক্ট কানেক্ট হয়েছে তিনটে, এখানে আছে, ঠিক আছে, তিনটে, তাহলে 3 4 5 6 7, সাতটা আলফা হাইড্রোজেন আছে, ঠিক আছে। এখানে একটা, তারপর এখানে পেলাম 7টা, আর এখানে কটা 10টা, তাহলে আলটিমেটলি অর্ডারটা এরকম আসবে, ঠিক আছে, আলটিমেটলি এটা গ্রেটার দেন এটা গ্রেটার দেন এটা, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের স্টেবিলিটি অফ র্যাডিক্যাল। এবার নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে হিট অফ হাইড্রোজেনেশন। ওকে, হিট অফ হাইড্রোজেনেশন, অ্যাকচুয়ালি হিট অফ হাইড্রোজেনেশন কি, অ্যাকচুয়ালি হিট অফ হাইড্রোজেনেশন হচ্ছে, ধরো একটা কম্পাউন্ড আমি নিচ্ছি, এই কম্পাউন্ডটা CH3 CH3, আর এখানে কি আছে CH3 CH3, তাহলে এই কম্পাউন্ডটাতে কি দেয়া হচ্ছে, এই কম্পাউন্ডটাতে তোমাকে হাইড্রোজেন H2 অ্যাড করা হচ্ছে, কিছু ক্যাটালিস্ট এখানে দেয়া হচ্ছে, ঠিক আছে, কিছু ক্যাটালিস্ট এখানে অ্যাড করা হচ্ছে, যার জন্য কি হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ডাবল বন্ডটা, সেই ডাবল বন্ডটা সরে গিয়ে কি হচ্ছে, এখানে দুটো হাইড্রোজেন ইনকর্পোরেট করছে, ঠিক আছে, জাস্ট দুটো কি হচ্ছে, এই হচ্ছে CH3, এই হচ্ছে CH3, এই হচ্ছে CH3, এই হচ্ছে CH3, হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে। এবারে এর ক্যাটালিস্টটা কি, এটা অ্যাকচুয়ালি পরে পড়ানো হবে যখন আমরা রিএজেন্ট পড়বো, কিন্তু আমি এখন এখানে বলে দিচ্ছি, ঠিক আছে। সো ক্যাটালিস্ট আলটিমেটলি কি, ক্যাটালিস্ট হচ্ছে বলছি এখন হবে না, হ্যাঁ ওকে তো ঢুকতেই বাড়িতে বলেছি যে রেকর্ড করছে, কথা বলবে না। দেখো কিছু ক্যাটালিস্টের প্রেজেন্স এটা হয়, বাট ক্যাটালিস্ট বলতে কি, ক্যাটালিস্ট ক্যাটালিস্ট হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোজেন, এখানে প্যালাডিয়াম ক্যাটালিস্ট নেওয়া হতে পারে অথবা প্ল্যাটিনাম ক্যাটালিস্ট নেওয়া হয়, ঠিক আছে। কেন এটাকে নেওয়া হয়, এর কারণ হচ্ছে হাইড্রোজেন, এই প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম অ্যাকচুয়ালি এটার উপর কি হয়, এটা তো মেটাল, মানে মানে মেটালের উপর কি হয় অ্যাকচুয়ালি, মানে সারফেস আছে এটা একটা প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম। সো আমি প্যালাডিয়ামের কথা বলছি, তো প্যালাডিয়ামের কি আছে, একটা সারফেস আছে, এই সারফেসে অ্যাকচুয়ালি হাইড্রোজেন গুলো কি হয়, এই হাইড্রোজেনের যে বন্ড গুলো আছে সেই বন্ড গুলো অ্যাকচুয়ালি ব্রেক হয়, ব্রেক হয়ে গিয়ে আলটিমেটলি কি হয়ে যায়, এই যে সারফেসটা আছে সেই সারফেসে অ্যাকচুয়ালি হাইড্রোজেন গুলো কি হয়, অ্যাবজর্ব হয়, হাইড্রোজেন গুলো কি হয়, হাইড্রোজেন গুলো এখানে জাস্ট অ্যাবজর্ব হয়, অ্যাবজর্ব হয়ে তারপর তোমার কোথায় ইনকর্পোরেট করে, এই হাইড্রোজেনটা এখানে ইনকর্পোরেট করলে এই হাইড্রোজেনটা এই কার্বনে ইনকর্পোরেট করে দিয়ে তোমার এরকম একটা ফর্মেশন করায়, ঠিক আছে। মানে উইথ দ্য হেল্প অফ ক্যাটালিস্ট কিন্তু এই পুরো রিঅ্যাকশনটা প্রসিড করে, ঠিক আছে। এবং এখানে একটা হিট রিলিজ হয়, সেটা আমি ধরে, সেটা হচ্ছে ডেল্টা এইচ, ডেল্টা এইচ মানে কতটা হিট তোমার এখানে রিলিজ হয়েছে, সেটা আমি ধরে নিচ্ছি নেগেটিভে হবে, নেগেটিভে সামথিং নেগেটিভ একটা ভ্যালু আমি লেটস সাপোজ ধরে নিলাম সেটা x, ঠিক আছে, এখানে আমি x ধরলাম, ঠিক আছে। এবার আমি আরেকটা কম্পাউন্ড এখানে ড্র করছি, ঠিক আছে, আরেকটা আমি এখানে কম্পাউন্ড ড্র করছি, সেটা হচ্ছে ধরো এই কম্পাউন্ডটা, ঠিক আছে। এবার এই কম্পাউন্ডটাকে কি বলা হচ্ছে, এখানে তোমাকে ইনকর্পোরেট করানো হচ্ছে হাইড্রোজেন, আর সুইটেবল ক্যাটালিস্ট তোমার এখানে প্রোভাইড করা হয়েছে, দিয়ে আলটিমেটলি কিরকম প্রোডাক্টের ফর্মেশন হচ্ছে, এরকম স্যার প্রোডাক্টের মানে দুটো ডাবল বন্ডই তোমার এখানে কি হয়েছে, রিডিউসড হয়ে গেছে, মানে দুটো ডাবল বন্ডই সরে গেছে, গিয়ে দুটো হাইড্রোজেন ইনকর্পোরেট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে একটা ডবল বন্ড সরাতে তোমার যদি কত হয়, -x অ্যামাউন্ট অফ হিট রিলিজ হয়, তাহলে দুটো ডবল বন্ড সরাতে গেলে কতটা হিট রিলিজ হবে, তাহলে এখানে ডেল্টা এইচ এর ভ্যালু কত হবে, ডেল্টা এইচ এর ভ্যালু হবে -2x, ঠিক আছে, -2x। তাহলে এখান থেকেই অ্যাকচুয়ালি যে পয়েন্টগুলো উঠে আসে, সেই পয়েন্টটা কি, সেই পয়েন্টগুলো কি, যে heat of hydrogenation বা HOH, heat of hydrogenation is directly proportional to, ঠিক আছে, number of pi bond, ঠিক আছে, number of pi bond, ঠিক আছে, number of pi bond। তাহলে হিট অফ হাইড্রোজেনেশন মানে কতটা হিট রিলিজ হচ্ছে, সেটার অ্যামাউন্ট অ্যাকচুয়ালি তোমার ডিপেন্ড করছে কার উপর, পাই বন্ডের উপর, পাই বন্ড যত তোমার বেশি তত তোমার হিট অফ হাইড্রোজেনেশন বেশি, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, যে হিট অফ হাইড্রোজেনেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই স্টেবিলিটি, ঠিক আছে, স্টেবিলিটি অফ অ্যালকিন, স্টেবিলিটি অফ অ্যালকিন, ঠিক আছে। ওকে, তো আমরা এবার কি আলোচনা করব, এখানে আমরা কিছু কোশ্চেন্স নিয়েছি, সেই কোশ্চেন্স গুলোকে আমরা আলোচনা করি, ঠিক আছে। সো প্রথম কোশ্চেনটা, প্রত্যেকটার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, কার হিট অফ হাইড্রোজেনেশন বেশি কার হিট অফ হাইড্রোজেনেশন কম, সেরকম অর্ডার গুলো আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। সো আমরা কি জেনেছি, যে হিট অফ হাইড্রোজেনেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ পাই বন্ড, আরেকটা আমরা এরকম বলেছি যে হিট অফ হাইড্রোজেনেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই
অ্যালকেনের স্টেবিলিটি। তাহলে অ্যালকেনের স্টেবিলিটি তোমার যত বেশি হবে তত কি হবে, হিট অফ হাইড্রোজেনেশন তার তত কম হবে। ঠিক আছে, দেখো এখানে তাহলে আমরা অ্যালকেনটা স্টেবিলিটি দেখি। এখানে হচ্ছে 3 3 6টা, তাহলে 6টা আলফা হাইড্রোজেন, এখানে হচ্ছে 3টে আলফা হাইড্রোজেন, আর এখানে হচ্ছে 0খানা আলফা হাইড্রোজেন। তাহলে আমাদের স্টেবিলিটি যে অর্ডার, ঠিক আছে, স্টেবিলিটি যে স্টেবিলিটি অর্ডার কিরকম হবে, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন হবে হচ্ছে সি। কিন্তু তোমার কি হবে, হিট অফ হাইড্রোজেনেশন যার অ্যাকচুয়ালি স্টেবিলিটি হাই তার হিট অফ হাইড্রোজেনেশন কিন্তু কম হবে। তাহলে সি হবে, তারপর বি হবে, তারপর এ হবে। তাহলে আলটিমেটলি অর্ডারটা এরকম চলবে। ওকে, সেকেন্ড কোয়েশ্চেনটা কি, এখানে নাম্বার অফ পাই বন্ডের কনসেপ্টটা লাগবে, যে নাম্বার অফ পাই বন্ডস তোমার অ্যাকচুয়ালি যত বেশি তত কি হবে, হিট অফ হাইড্রোজেনেশন তা তত বেশি। তাহলে নাম্বার অফ পাই বন্ড এখানে দুটো, নাম্বার অফ পাই বন্ড একটা, তাহলে হিট অফ হাইড্রোজেনেশন এটা গ্রেটার দেন এটা। ওকে, এখানে দেখো তাহলে এখানে অ্যালকেনের স্টেবিলিটি দেখতে হবে। সো বেসিক্যালি 3 আর 3 6টা আলফা হাইড্রোজেন, 7 8 9 10 10টা আলফা হাইড্রোজেন, এখানে কটা 3 4 5 6 7 7টা আলফা হাইড্রোজেন, আর এখানে হচ্ছে 2 আর 2 4। আলটিমেটলি দেখো এদিক থেকে এদিকে গেলে আমাদের কি হচ্ছে, স্টেবিলিটি অফ অ্যালকেন কমছে, তাহলে হিট অফ হাইড্রোজেনেশন আলটিমেটলি বাড়ছে, তাহলে এটা গ্রেটার দেন এটা গ্রেটার দেন এটা। ওকে, এখানে দেখো দেখো এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে এটা একটা বড় কোয়েশ্চেন। সো এখানে তোমাকে প্রথমে এই দুটো কম্পাউন্ডকে দেখতে হবে। কেন, কারণ এখানে দেখো দুটো দুটো করে পাই বন্ড আছে এখানে, ঠিক আছে, কিন্তু এখানে একটা করে পাই বন্ড, তাহলে অবভিয়াসলি এদের হিট অফ হাইড্রোজেনেশন কম হবে কম্পেয়ার টু এদের দুজনের মধ্যে আমরা কম্পারিজনে কি করে আসবো, দেখো এখানে পাই বন্ডটা কি হচ্ছে তোমার কনজুগেশনে আছে, তাহলে কনজুগেশনে থাকার জন্য এটা মোর স্টেবল, এটা কনজুগেশনে নেই তাহলে এটা লেস স্টেবল। তাহলে কনজুগেশনে থাকার জন্য এটা মোর স্টেবল, যত স্টেবিলিটি হাই তার হিট অফ হাইড্রোজেনেশন কিন্তু তত কম। তাহলে যদি আমরা এটাকে নাম দিই এ বি সি ডি ই এফ, তাহলে হিট অফ হাইড্রোজেনেশন কত হবে, হিট অফ হাইড্রোজেনেশন, তাহলে হিট অফ হাইড্রোজেনেশন হবে তোমার হচ্ছে এ গ্রেটার দেন বি। আমরা এটুকু বুঝে গেছি, কারণ এটা হচ্ছে মানে এর কম্পারেটিভলি এটা কিন্তু আনস্টেবল, কারণ এখানে ডবল বন্ড দুটো আইসোলেট হয়ে আছে, কনজুগেশনে নেই, যার জন্য এটা লেস স্টেবল কম্পেয়ার টু বি। তাহলে লেস স্টেবল হওয়ার জন্য তোমার হিট অফ হাইড্রোজেনেশন এটা হাই, তাহলে এ গ্রেটার দেন বি। ঠিক আছে, এদের মধ্যে আমরা কি করে আসবো, নাম্বার অফ সেই পাই আমাদেরকে নাম্বার অফ আলফা হাইড্রোজেন দেখতে হবে। 3 3 6 7 আর 9 10 10টা আলফা হাইড্রোজেন, এখানে হচ্ছে 3 4 5 6 7 7টা আলফা হাইড্রোজেন, এখানে হচ্ছে 2 2 4 6 6টা আলফা হাইড্রোজেন, আর এখানে হচ্ছে 2 2 4। তাহলে আলটিমেটলি কি হবে, স্টেবিলিটি অফ অ্যালকেন যদি তোমাকে বলতে হয় তাহলে কি হবে, দেখো এখানে হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে এফ। তাহলে স্টেবিলিটি আর যত বেশি তার হিট অফ হাইড্রোজেনেশন তত কম, তাহলে কি হবে, গ্রেটার দেন এফ গ্রেটার দেন ই গ্রেটার দেন ডি গ্রেটার দেন হচ্ছে সি। ওকে, বোঝা গেল। ওকে, এখানে এই দুটোর ক্ষেত্রে দেখো এখানে অ্যারোমেটিক, এখানে এটাও অ্যালকিন ওটাও অ্যালকিন, এটাও অ্যালকিন ওটাও অ্যালকিন, কিন্তু অ্যারোমেটিক সিস্টেমে কি হয়, স্টেবিলাইজেশন হাই। তাহলে অ্যালকিনের স্টেবিলিটি এই দুটো ক্ষেত্রে এই দুটোতেই হাই, কারণ সিস্টেমগুলো অ্যারোমেটিক। এবার অ্যারোমেটিক হওয়ার জন্য যেহেতু তোমার স্টেবিলাইজেশন হাই, তাহলে কি হবে, অ্যালকেনের স্টেবিলিটি তোমার যত বেশি তার হিট অফ হাইড্রোজেনেশন তত কম, তাহলে এইটা গ্রেটার দেন এটা হবে, এটা গ্রেটার দেন এটা হবে। ওকে, দেখো এখানে আমরা দুটো ছোট ছোট কোয়েশ্চেন তুলেছি, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্টের আর একটা হচ্ছে ইলেকট্রন ডেনসিটি অন দা রিং এর মাঝেই আমি জিনিসগুলোকে ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, সো ডাইপোল মোমেন্ট বলছে এই দুটোর মধ্যে ডাইপোল মোমেন্ট কার বেশি হবে, ডাইপোল মোমেন্ট কার বেশি হবে, মানে দুটো পোল। অ্যাকচুয়ালি আমরা যদি এখানে দুটো পোল ক্রিয়েট করি, এইচ এটা তো পোলার বন্ড, তাহলে পোলার বন্ড ওয়াইজ যদি আমরা পোলটা ক্রিয়েট করি তাহলে ও মাইনাস হবে, আর এখানে হচ্ছে CH3, এখানে পজিটিভ চার্জ হবে। ঠিক আছে, সিমিলারলি এখান থেকে যদি আমরা এটাকে ভাঙি তাহলে কি হবে, মানে সি ডবল বন্ড ওটাকে যদি ওপেন করি তাহলে ও মাইনাসের ফর্মেশন হবে, আর এই হচ্ছে হাইড্রোজেন, আর এখানে হচ্ছে পজিটিভ চার্জ। ঠিক আছে, কোন পজিটিভ চার্জটা, ডাইপোল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এবার কোন পজিটিভ চার্জটা তোমার স্টেবিলাইজড, কোন পজিটিভ চার্জটা স্টেবিলাইজড, স্যার এখানে এই মিথাইলটার কি আছে, প্লাস আই এফেক্ট আছে, মিথাইলটার কি আছে, প্লাস আই আছে, অ্যাজ ওয়েল অ্যাজ কি হচ্ছে এখানে হাইপার কনজুগেশন প্লাস এইচ আছে। তো হাইপার কনজুগেশন এবং ইন্ডাকটিভ এফেক্টের জন্য এই পজিটিভ চার্জটা স্টেবিলাইজড, যার জন্য তোমার কিন্তু এই ফর্মের থেকে এই ফর্মে থাকা, মানে এই ডাইপোলার ফর্মে থাকা তোমার প্রেফার বেশি করে করবে। ঠিক আছে, যার জন্য এইটার তোমার ডাইপোল মোমেন্ট কিন্তু হাই কম্পেয়ার টু এইটা। ঠিক আছে, তাহলে এইটার ডাইপোল মোমেন্ট তোমার হাই কম্পেয়ার টু এটা, বোঝা গেল। নেক্সট হচ্ছে ইলেকট্রন ডেনসিটি অন দা রিং। ইলেকট্রন ডেনসিটি মানে এই যে ইলেকট্রন ডেনসিটি কোন রিং এতে অ্যাকচুয়ালি হাই, দেখো এখানে CH3 কি হচ্ছে, তার প্লাস আই আছে এবং কি আছে, প্লাস হাইপার কনজুগেশন এফেক্ট আছে। তো এই দুটো এফেক্টের জন্য কি হচ্ছে, আলটিমেটলি পজিটিভ চার্জ রিং এতে কিন্তু বাড়ছে, পজিটিভ চার্জ নয় অ্যাকচুয়ালি ইলেকট্রন ডেনসিটিটা রিং এর উপর বাড়ছে, কিন্তু এখানে তোমার কি হচ্ছে, এটা তো একটা মানে কি বলবো নিউট্রাল সিস্টেম বেনজিন, আর এখানে হচ্ছে তোমার CCl3, এর কি আছে স্যার, এর হচ্ছে তোমার মাইনাস আই এফেক্ট আছে। তো মাইনাস আই এফেক্টের জন্য কি হচ্ছে, ইলেকট্রন ডেনসিটিটা রিং থেকে টেনে নিচ্ছে, তাহলে ইলেকট্রন ডেনসিটি কোনখানে হয়, এই রিংটাতে, তারপর এই রিংটাতে, তারপর এই রিংটাতে। ওকে, দেখো এবার যে কোয়েশ্চেন্স গুলোতে আমরা অ্যাকচুয়ালি যাব, সেই কোয়েশ্চেন গুলোতে যাওয়ার আগে আমি একটা রেজোন্যান্স স্ট্রাকচার অ্যাকচুয়ালি এঁকে বোঝাই, নাহলে ব্যাপারটাকে আমি এখানে আলোচনা করতে পারবো না। ঠিক আছে, দেখো মেবি এই রেজোন্যান্স স্ট্রাকচারটা সবাই জানো, এই হচ্ছে CH3, ঠিক আছে এরকম। ঠিক আছে,
CH2 অ্যাকচুয়ালি CH2 পজিটিভ চার্জ, ঠিক আছে। সো এইটা রেজোন্যান্স স্ট্রাকচার কিরকম হবে দেখো, এই ডবল বন্ডের ডেনসিটি তোমার কি হতে পারে, এখানে মুভ করতে পারে, তাই মুভ করলো, কোনো ব্যাপার নেই, মুভ করেছে। মুভ করলে কি হবে স্যার, এখানে একটা পজিটিভ চার্জের ফর্মেশন হবে, এখানে আপনার ডবল বন্ড CH2 হয়ে যাবে, ঠিক আছে। এই ডবল বন্ড, এই ডবল বন্ড, ঠিক আছে। এই ডবল বন্ডের ডেনসিটি স্যার এখানে মুভ করতে পারে, তাই মুভ করলো, কোনো ব্যাপার নেই। তাহলে যখনই তোমার এই ডবল বন্ডের ডেনসিটি এখানে মুভ করে যাবে, তাহলে এটা ডবল বন্ড হবে, এই ডবল বন্ড আর এই হচ্ছে ডবল বন্ড, তাহলে পজিটিভ চার্জটা তোমার কোথায় আসবে, এখানে। এবার নেক্সট হচ্ছে এই ডবল বন্ডের ডেনসিটি স্যার এখানে মুভ করতে পারে, হ্যাঁ করতে পারে, তাহলে আলটিমেটলি কিসের ফর্মেশন হবে দেখো, এই, ঠিক আছে। তাহলে এখানে তোমার এটা ডবল বন্ড হয়ে গেছে, এই হচ্ছে ডবল বন্ড, এখানে হচ্ছে তোমার পজিটিভ চার্জ, আর এই ডবল বন্ডের ডেনসিটি তোমার কি হতে পারে, এখানে তোমার মুভ করে যেতে পারে, তাহলে আলটিমেটলি কিরকম ফর্মেশন হবে মলিকিউলটার, এই, আর এখানে কিরকম হচ্ছে তোমার দেখো, এই বন্ড, এই বন্ড, এই বন্ড, এই হচ্ছে পজিটিভ চার্জ। দেখো খালি রিংটা জাস্ট রিঅ্যারেঞ্জ হয়ে গেছে, পাই বন্ডের ইলেকট্রন ডেনসিটি আজকে এইদিকে ছিল বেশি করে, এখন এদিকে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইরকম ব্যাপারটা মানে জাস্ট ভেতরটা কিন্তু ঘুরে গেছে, ব্যাপারটা আর কিচ্ছু নয়, ঠিক আছে। এবার আমি বলতে চাইছি আলটিমেটলি যে এইটাকে আমি কেন একে দেখাবেন, একে দেখাচ্ছি এর কারণ হচ্ছে দেখো, পজিটিভ চার্জটা তোমার কোথায় কোথায় আসছে দেখো, কোন অ্যাকচুয়ালি পজিশনস গুলোকে তোমার চিনে নিতে হবে। ধরো এই হচ্ছে তোমার বেনজিন রিং, বেনজিন রিং এর রেসপেক্টে কোনো একটা গ্রুপ কানেক্ট হয়ে আছে, যে কোনো গ্রুপ, এইটা হচ্ছে তোমার কি, এই পজিশনটাকে বা এই পজিশনটাকে তোমার বলা হয় কি, অর্থ পজিশন। এটাকে কি বলা হয়, অর্থ পজিশন। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় মেটা, ঠিক আছে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় মেটা, ঠিক আছে। এবং এটাকে কি বলা হয়, প্যারা, ঠিক আছে, এটাকে বলা হয় প্যারা। আর এই পজিশনটাকে তোমার কি বলা হয়, এই এই কার্বনটাকে অ্যাকচুয়ালি ইপসো, ঠিক আছে। এগুলো আমরা সব পরে ডিটেল আলোচনা করব, কিন্তু এখন অ্যাকচুয়ালি যে কোশ্চেন্স গুলো আমার কাছে আছে, সেই কোশ্চেন্স গুলোকে এটা না বোঝালে আমি ডিল করাতে পারবো না, যার জন্য আমি অ্যাকচুয়ালি এগুলো বলছি, ঠিক আছে। সো দেখো এটা হচ্ছে অর্থ, আর এটা মেটা, এটা হচ্ছে তোমার প্যারা, ঠিক আছে। এবার দেখো এই পজিটিভ চার্জটা আজকে কোথায় কোথায় ঘুরেছে দেখো, অর্থ পজিশনে একবার এসেছে, এখানে প্যারা পজিশনে একবার এসেছে, এখানে অর্থ পজিশনে এসেছে, তাহলে আলটিমেটলি তুমি বলতে পারো কি, অর্থ আর প্যারা পজিশনেতে ঘুরছে, পজিটিভ চার্জটা অর্থ আর প্যারা পজিশনে কিন্তু ঘুরছে। তাহলে এবার দেখো অর্থ পজিশনে যদি কোনো আমি একটা, ধরো এই এখানে আমি কি করলাম, এখানে আমি একটা কি করেছি, জাস্ট একটা মিথাইল কি ইনকর্পোরেট করে দিয়েছি, এখানে একটা কি করেছি, CH3 আমি ইন্ট্রোডিউস করে দিয়েছি, তাহলে এই CH3টা এখানে হাইপার কনজুগেশন এফেক্ট শো করাতে পারে, ঠিক আছে। শো করে কি করতে পারে, এই পজিটিভ চার্জটাকে মানে ক্যাটায়নটাকে স্টেবিলাইজ করতে পারে, একদম স্যার। যদি তোমার এখানে প্যারাতে আমি ইনকর্পোরেট করি, প্যারাতে ইনকর্পোরেট যদি আমি একটা CH3 করে দিই বা হাইপার কনজুগেশন এফেক্ট ওলা কোনো একটা গ্রুপ ইনকর্পোরেট করি, তাহলে সেটা এই ক্যাটায়নটাকে স্টেবিলাইজ করতে পারে, একদম পারে। কিন্তু আমি যদি মেটা পজিশনে কোনো হাইপার কনজুগেশন এফেক্ট ওলা কোনো গ্রুপকে আমি অ্যাটাচ করাই, তাহলে কি কোনো এফেক্ট হবে, কার্বোক্যাটায়নটা স্টেবিলাইজড হবে? অ্যানসার হচ্ছে না। কেন? কারণ পজিটিভ চার্জটা আজকে মেটা পজিশনেতে কোনোভাবেই আসেনি, মেটা পজিশনেতে কোনোভাবেই আসেনি, এসেছে কোথায়, অর্থ প্যারা। তার মানে পজিটিভ চার্জটাকে আমি যদি স্টেবিলাইজড করতে হয়, তাহলে বাই দ্য হেল্প অফ হাইপার কনজুগেশন, তাহলে তোমাকে মিথাইল গ্রুপগুলোকে কোথায় ইনকর্পোরেট করতে হবে, অর্থ পজিশন অ্যাজ ওয়েল অ্যাজ প্যারা পজিশন। বোঝা গেছে ব্যাপারটা? এটুকু জিনিস বোঝা গেলে কিন্তু আমরা পরের এক্সাম্পলস গুলো অ্যাকচুয়ালি মুভ করব। আমাদের এই চারটি এক্সাম্পল আছে অ্যাকচুয়ালি কার্বোক্যাটায়ন স্টেবিলিটির উপর। আমি রেজোন্যান্স স্ট্রাকচারটা অলরেডি বলে দিয়েছি, তো এখানে তোমাকে কিছু কি করেছি, জাস্ট এখানে খালি অ্যাটাচ করে দিয়েছে কিছু কিছু হাইপার কনজুগেটিভ গ্রুপ, ঠিক আছে, যারা কিনা হাইপার কনজুগেশন এফেক্ট গুলো শো করতে পারে, ঠিক আছে। এবার দেখো আমি কি বললাম, অর্থ প্যারা পজিশনে যদি কোনো গ্রুপ থাকে, তাহলেই কিন্তু তারা হাইপার কনজুগেশন এফেক্টটা শো করতে পারবে। কেন? কারণ এই পজিটিভ চার্জটা আলটিমেটলি রেজোন্যান্স করে তোমার অর্থ পজিশন এবং প্যারা পজিশনেই আসতে পারে, মেটা পজিশনে কিন্তু আসবে না, ঠিক আছে। তাহলে অর্থ পজিশনে দেখো আজকে এখানে কি আছে, CH3, দেখো এখানে কি আছে, তাহলে ইপসো পজিশনে তাহলে কি আছে, CH3 আছে। এখানে তোমার কি আছে, অ্যাকচুয়ালি তিনটে মানে বা বলতে পারো অ্যাকচুয়ালি পজিটিভ চার্জটা রেজোন্যান্স করে করে তোমার আলটিমেটলি এখানে আসবে, ঠিক আছে। তাহলে এইটার করসপন্ডিং এ এইটা হচ্ছে তোমার আলফা কার্বন, আলফা কার্বনে কটা হাইড্রোজেন আছে, তিনটে, তাহলে তিনটে আলফা হাইড্রোজেন। এখানে কটা স্যার, দুটো আলফা হাইড্রোজেন। এখানে কটা, একটা আলফা হাইড্রোজেন আছে দেখো, আর এখানে 0 খানা আলফা হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে তিনটে আলফা হাইড্রোজেন, দুটো আলফা হাইড্রোজেন, একটা আলফা হাইড্রোজেন, 0 খানা আলফা হাইড্রোজেন। তার জন্য কার্বোক্যাটায়নটার স্টেবিলিটি কিরকম হবে, এইটা গ্রেটার দ্যান এইটা, গ্রেটার দ্যান এইটা, গ্রেটার দ্যান এইটা। এটা কিন্তু তুমি ইন্ডাকটিভ এফেক্টের রেসপেক্টে ভাববে না যে স্যার তিনটে মিথাইল গ্রুপ আছে, ইন্ডাকটিভ এফেক্ট তো হাই হবে, হাই হলে স্যার এইটা গ্রেটার দেন এইটা, গ্রেটার দেন এইটা, গ্রেটার দেন এইটা হয়ে যাবে না, তোমাকে ভাবতে হবে হাইপার কনজুগেশনের এফেক্টের রেসপেক্টে। কারণ পজিটিভ চার্জটা তোমার রেজোন্যান্স করে আলটিমেটলি প্যারা পজিশনে আসতে পারে, এবং প্যারা পজিশনেই কিন্তু গ্রুপগুলো ইনকর্পোরেট করা আছে, যেটা কিন্তু এখানে করা নেই। এখানে তোমার কোথায় করে দিয়েছে, গ্রুপগুলোকে ইনকর্পোরেট মেটা পজিশনেতে, কিন্তু মেটা পজিশনেতে তো আমাদের হাইপার কনজুগেশন অপারেট হয় না, কারণ এই পজিটিভ চার্জটা কোনোভাবেই কিন্তু তোমার এই মেটা পজিশনে আসবে না। তাহলে এখানে তোমাকে কি দেখতে হবে,
তাহলে আমরা হাইপার কনজুগেশন শো করতে পারছি না ঠিক কথাই, কিন্তু আমরা তাহলে কিসের রেসপেক্টে বলবো? ইন্ডাকটিভ এফেক্টের রেসপেক্টে বলবো। দেখো এখানে তিনটে মিথাইল গ্রুপ তার প্লাস আই ইফেক্ট দিয়ে ঠেলছে, এখানে তোমার দুটো মিথাইল গ্রুপ তার প্লাস আই ইফেক্ট দিয়ে ঠেলছে, এখানে একটা মিথাইল গ্রুপ আর এখানে তোমার একটা মিথাইল গ্রুপ, ঠিক আছে? সো আলটিমেটলি আমরা কি বলতে পারি যে প্লাস আই ইফেক্ট কোনখানে হয়? এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে। তাহলে স্টেবিলিটি অর্ডার কিরকম হবে? এটা গ্রেটার দেন এইটা, গ্রেটার দেন এইটা, গ্রেটার দেন এইটা। তার মানে এখানে আমরা হাইপার কনজুগেশন ইফেক্টটাকে লাগালাম, এখানে আমরা কি করলাম? এখানে আমরা ইন্ডাকটিভ ইফেক্টটাকে লাগালাম। কেন মানে অ্যাপ্লাই করলাম আমি আশা করছি বোঝাতে পেরেছি, ঠিক আছে? এখানে সিমিলার এক্সপ্লেনেশন দেখো, এখানে তোমার CH3, ঠিক আছে, CH3 আছে, CD3 আছে, ঠিক আছে, তারপর হচ্ছে CT3 আছে, ঠিক আছে? তাহলে তোমাকে এখানে বলতে হবে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। আলটিমেটলি পজিটিভ চার্জটা রেজোন্যান্স করে করে, দেখো আমি একটা রেজোন্যান্স স্ট্রাকচার একটু পরে লাস্টে ড্র করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আলটিমেটলি এখন বোঝো যে এই পজিটিভ চার্জটা আলটিমেটলি কোথায় আসবে স্যার? পজিটিভ চার্জটা এখানে চলে আসবে, ঠিক আছে? কি করে আসবে আমি একটু পর দেখাচ্ছি। তো পজিটিভ চার্জটা আলটিমেটলি চলে আসবে এখানে, তাহলে যার জন্য কি হবে দেখো, এও হাইপার কনজুগেশন দেখাবে, এও হাইপার কনজুগেশন দেখাবে, এই হাইপার কনজুগেশন কিন্তু দেখাতে পারবে। এবার কোনটার হাইপার কনজুগেশন এফেক্ট বেশি হবে স্যার? যে বন্ডটা ইজিলি ব্রেক করবে, তাহলে CH3 বন্ডটা ইজিলি ব্রেকেবল, কারণ এর বন্ডটা অনেকটা লম্বা, বন্ড লেন্থ হাই, বন্ডের স্ট্রেংথ কম, তাহলে ইজিলি ব্রেকেবল বন্ড, যার জন্য বেসিক্যালি এইটা গ্রেটার দেন এইটা, গ্রেটার দেন এইটা, ঠিক আছে? হাইপার কনজুগেশন এফেক্টের রেসপেক্টে আমরা এটা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বললাম। কিন্তু এখানে দেখো, এখানে তো স্যার প্যারা পজিশনে দেয়নি, অর্থ পজিশনে তো দেয়নি, তাহলে মেটা পজিশনে কিন্তু এই পজিটিভ চার্জটা ঘুরতে ঘুরতে আসতে পারবে না। তাহলে আমরা কি বলবো? এরা কি দেখাবে? এরা আমরা এই তিনটে এখন কিসের করসপন্ডিং এ বলবো? এখন আমরা এটা ইন্ডাকটিভের রেসপেক্টে বলবো। এবার ইন্ডাকটিভ এফেক্ট কার? CT3 এর বেশি হয়, তারপর CD3, তারপর হচ্ছে তোমার CH3। তাহলে বেসিক্যালি অর্ডারটা তোমার চলবে এরকম, ঠিক আছে? এবার আমি দেখো, ধরো এই CH3, এইটার আমরা কি করছি? রেজোন্যান্স স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো এটা আমরা করছি আস্তে আস্তে, ঠিক আছে? তাহলে প্রথম রেজোন্যান্স স্ট্রাকচারটা কিরকম হবে? এই হচ্ছে তোমার পজিটিভ চার্জ হয়েছে, এই আর এখানে তোমার হচ্ছে বেসিক্যালি CH3, ঠিক আছে? দেখো এই পজিটিভ, তাহলে এই ডবল বন্ডের ডেনসিটি কত হতে পারে? আচ্ছা আমরা এইভাবে ড্রটা করি, এইভাবে ড্র করতে সুবিধা হয়, আমার তো সুবিধা হয়। তাহলে কি হয়? এই ডবল বন্ডের ডেনসিটি তোমার এখানে মুভ করলো, ঠিক আছে? তাহলে এই ডবল বন্ডের ডেনসিটি যদি ওখানে মুভ করে, তাহলে কি হবে স্যার? এখানে তোমার ডবল বন্ড হয়ে গেল, ঠিক আছে? আর কি হলো? এখানে তোমার পজিটিভ চার্জের ফর্মেশন হয়েছে, ঠিক আছে? সো আলটিমেটলি এই দুটো ডবল বন্ড যেমন আছে অ্যাজ ইট ইজ রইলো, ঠিক আছে? তারপর এই বন্ডের ডেনসিটি যখনই তোমার এখানে মুভ করে যাবে, তাহলে তোমার কিসের ফর্মেশন হবে? এই ডবল বন্ড আছে, দেখো পজিটিভ চার্জটা তোমার কোনখানে চলে আসবে? এইখানে, এই কার্বনটায়, এই কার্বনে পজিটিভ চার্জ চলে আসবে, ডবল বন্ড তোমার এখানে, এই হচ্ছে CH3। এবার দেখো এই CH3 কিন্তু হাইপার কনজুগেশন এফেক্টটা শো করবে, কেন? কারণ এটা স্যাচুরেটেড একদম, এই পজিটিভটার রেসপেক্টে এটা আলফা কার্বন এবং CH বন্ড তোমার এখানে প্রেজেন্ট আছে, ঠিক আছে? তাহলে সহজেই এখানে হাইপার কনজুগেশন এফেক্টটা কিন্তু দেখাতে পারে, হাইপার কনজুগেশন দেখাবে অ্যাজ ওয়েল এজ প্লাস আই এফেক্টও দেখাবে, ঠিক আছে? তারপর কি হবে স্যার? এই ডবল বন্ডের ডেনসিটি এখানে আসতে পারে, তাহলে তাই এলো। এরকম যদি হয় তাহলে ডবল বন্ড এখানে, এই ডবল বন্ড এখানে, এখানে তোমার অ্যাজ ইট ইজ ডবল বন্ড আছে, এইটা হচ্ছে CH3, তাহলে পজিটিভ চার্জটা তোমার এখানে আসবে। তাহলে এই ডবল বন্ডের ডেনসিটি যদি এখানে মুভ করে যায়, তাহলে কি হবে? এখানে তোমার পজিটিভ চার্জ হয়ে যাবে, এই আলটিমেটলি এই হচ্ছে CH3, ঠিক আছে? তাহলে অর্থ পজিশন সেই ব্যাপারটা একই দাঁড়াচ্ছে, যে অর্থ পজিশন আর প্যারা পজিশনে থাকলে সবথেকে তোমার স্টেবিলাইজেশন বেশি, কিন্তু মানে সাবস্টিটিউয়েন্ট গ্রুপগুলোকে তোমার কোথায় থাকতে হবে? অর্থ পজিশন অ্যাজ ওয়েল এজ প্যারা পজিশন, মেটা পজিশনে থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে আজকের জন্য এটুকুই, ঠিক আছে? হ্যাপি লার্নিং। ভগবান।